হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমাদের আজকে আমি তড়িৎ ক্ষেত্রের পার্ট 4 নিয়ে এসেছি। পার্ট 1, 2, 3 দেওয়া আছে, যেখানে আমরা পার্ট 1-এ করেছি দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, তারপরেরটাতে করেছি তড়িৎ ক্ষেত্র ও বলরেখা, আর তারপরেতে করেছি তড়িৎ দ্বিমেরু। আজকে তোমাদের আমি তড়িৎ ফ্লাক্স ও গাউসের উপপাদ্যের উপর 41 থেকে শুরু করে 59টা এমসিকিউ করাবো। সবথেকে ভাইটাল পার্ট এই চ্যাপ্টারের এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। যদি বুঝতে পারো সব প্রবলেম সোজা, বুঝতে না পারলে প্রত্যেকটা প্রবলেমই তোমার কাছে প্রচণ্ড কঠিন হিসাবে লাগবে। তো যেহেতু আমি এমসিকিউ করাবো, সো আমি একটা এক্সপেকটেশন রাখবো যে তোমরা থিওরিটা করে নিয়েছো, অথবা তোমার স্কুলের স্যারের কাছে হোক বা আমার চ্যানেল থেকে হোক পড়ে এটা এসছো। তাও আমি কোয়েশ্চেন চলাকালীন প্রত্যেকটা বিষয়কে তোমাদের কাছে আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করবো, কিন্তু কোয়েশ্চেন চলাকালীন, নইলে একদম থিওরি স্টার্ট করতে গেলে থিওরিরই অনেক বড় ক্লাস হয়ে যাবে। তাও প্রথম অঙ্কটা শুরু করার আগে একটু থিওরি বলি, হ্যাঁ একটু সামান্য বলে স্টার্টটা করছি, তারপরে অঙ্ক চলাকালীন আমি আস্তে আস্তে জিনিসগুলো, কনসেপ্টগুলো আরও ক্লিয়ার করবো। হ্যাঁ, তো তড়িৎ ফ্লাক্স আর কি জায়গাটার নাম, তড়িৎ ফ্লাক্স আর গাউসের উপপাদ্য। তো তড়িৎ ফ্লাক্স কী জিনিস সেটা বুঝতে হবে ভাই। তড়িৎ ফ্লাক্স নাথিং বাট, মনে কর কোথাও একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো সাপোজ একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কেমন করে তৈরি হয়? ইউনিফর্ম মানে সুষম তড়িৎ ক্ষেত্র। কেমন করে তৈরি করে? মনে কর এই দিকে একটা প্লেট আছে, পজিটিভ প্লেট, আর এদিকে একটা নেগেটিভ প্লেট আছে, তাহলে এই বরাবর একটা তৈরি হলো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমরা জানি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভ দিকে কাজ করে। এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি একটা যদি তল কল্পনা করি, তল মানে কি? তল মানে সারফেস। তল যদি কল্পনা করি, তাহলে মনে রাখবি ওই সারফেসের মধ্য দিয়ে এখানে তো অসংখ্য লাইন্স অফ ফোর্স আছে বা বলরেখা আছে, কিন্তু আমি 4টা এঁকেছি, এরকম অসংখ্য আছে। এবার 3D ফিগার ভাব, এতে তো বোর্ডের লাইন দেখতে পাচ্ছিস, বোর্ডের পেছন, বোর্ডের সামনে, এরকম অসংখ্য লাইন্স অফ ফোর্স আছে। সেই লাইন্স অফ ফোর্সের মাঝখানে যদি আমি একটা তল কল্পনা করি, ঠিক আছে, তাহলে সেই তলটার মধ্য দিয়ে যে কটা বলরেখা যাবে, সে কটা বলরেখার মধ্যে যে বলরেখাগুলি ওই তলটার সাথে লম্ব থাকবে, সেই বলরেখাগুলোকে বাংলা ভাষায় ফ্লাক্স বলে। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি আসছি। আপাতত পাতি ভাষায় যদি বলিস, তাহলে ফ্লাক্স কিছুই না, বলরেখা, যে তড়িৎ বলরেখা শিখেছি আমরা, সেই বলরেখাগুলো। কিন্তু কোন বলরেখাগুলো? যে বলরেখাগুলো কোনো একটি তলকে লম্বভাবে কাট করবে, ঠিক আছে, নো প্যারালাল নো আদার্স, একদম লম্বভাবে যে বলরেখাগুলো কাট করবে, সেই বলরেখাগুলোকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স, যেটাকে ফাই দিয়ে লেখা হয়। ওকে, এবার এটা ম্যাথামেটিক্যালি যদি বলি, তার আগে তোকে জানতে হবে যে এই তল যে বলছি না, এই যে তলটা বা একটা তলের যে এরিয়া হয় না, সেই এরিয়াটা কিন্তু ভেক্টর রাশি, মানে ক্ষেত্রফল কিন্তু স্কেলার রাশি নয়। ছোটোবেলায় তোরা হয়তো স্কেলার হিসাবে পড়েছিস, কিন্তু সেটা একটা ভেক্টর রাশি, এবং সেই ভেক্টর মানে তার একটা ডিরেকশন হবে। সেই তল, যে কোনো তলের ডিরেকশনটা হয় পারপেন্ডিকুলার টু দ্যাট তল। মানে কি? মনে কর তুই যদি এইভাবে একটা তল কল্পনা করিস, যেটা মনে কর এরকম আছে, তোর খাতার সাথে লম্বভাবে আছে, তাহলে এই তলটার যে ভেক্টরটা, মানে এরিয়াটা, সেটা কাজ করবে এই তলটার সাথে লম্ব হবে। এটা হয় এই ভেক্টর দিক। সে মেবি এদিকেও নিতে পারিস, মেবি এদিকেও নিতে পারিস, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, মনে থাকবে। বা সাপোজ যদি এরকম একটা গোল নিস, তাহলে এই তলটা ভেক্টর কি? মেবি এদিকেও নিতে পারিস, মেবি এদিকেও নিতে পারিস। দিস ইজ দ্য এ ভেক্টর, ঠিক আছে। নেগেটিভ বলতে পারিস যদি এটা পজিটিভ বলিস, ঠিক আছে। তাহলে এরিয়ার ভেক্টরের দিকটা যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে। নেগেটিভ তো দিক বোঝাচ্ছে, নেগেটিভ দেওয়ার দরকার নেই, এমনি বুঝতে পারছি যে নিচের দিকে হবে। তো যে কোনো দিকে হতে পারে, ডাজন্ট ম্যাটার। দ্য ব্যাটার ইজ যে ওই তলটা কিন্তু একটা ভেক্টর রাশি। ওকে, 1 নম্বর তথ্য। 2 নম্বর তথ্য, যদি তলটা ভেক্টর হয়, তাহলে এই গোটা তলটা এ ভেক্টর, এবং সেই তল বরাবর কী পরিমাণ বলরেখা যাচ্ছে সেটা বের করার উপায় হলো, আর আরেকটা জিনিস বলি, বলরেখা, ইচ বলরেখা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বোঝায় বা ইলেকট্রিক ফিল্ড বোঝায়, ই বোঝায়। তাহলে এই তলে যতগুলো বলরেখা আছে, এক একটা বলরেখা যদি ই হয়, তাহলে টোটাল বলরেখা যেটা তলটার ওপর দিয়ে যাচ্ছে, তার মান হয় ই ডট এ। তাহলে ফ্লাক্সের ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হলো যে, আচ্ছা এই তো ভেক্টর বললাম, তো তাহলে ফ্লাক্সের ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হলো যে ইলেকট্রিক ফিল্ড ডট এ ভেক্টর, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ডট এ ভেক্টর। ওকে, মানে এখান দিয়ে কতগুলো তড়িৎ ক্ষেত্র আছে সেটা, আর এই তলটার ভেক্টর কি, তার ডট প্রোডাক্টই হলো ম্যাথামেটিক্যালি ফ্লাক্স। ওকে, এটা হলো ইন কেস অফ কি, ইন কেস অফ তোর সুষম তড়িৎ ক্ষেত্র।
ঠিক আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, বা এটাকে ভাঙলে বলতে পারিস তোর ই এ কস 0 ডিগ্রি, কারণ ই আর এ একই দিকে হচ্ছে দেখ, দ্যাট ইজ ইকুয়াল টু ই এ। এটা হলো তোর ম্যাথামেটিক্যালি তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন। আচ্ছা, বাট যদি তোর বলিস যে স্যার যদি অসম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে কী হবে? অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, অসম বলতে মনে করার জন্য কোনো একটা পয়েন্ট আধার নেই, তাহলে এখান থেকে তড়িৎ ক্ষেত্র কি অসম চারিদিকে হয়। এই অবস্থায় যদি একটা তল কল্পনা করে নিস, হ্যাঁ, সেই তলের মধ্যে কোনো তড়িৎ ক্ষেত্রটা তলটার এরিয়া তো হয় এদিকে হবে না এদিকে হবে, এবার তার সাথে কোনো তড়িৎ ক্ষেত্র মানে একই দিকে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র তো একই দিকে হচ্ছে না, দেখ এটা এ ভেক্টর আর এটা ই ভেক্টর। কারণ ই ভেক্টর কী বললো সবসময় তড়িৎ ক্ষেত্রটা বড়রেখার সাথে যেদিকে বড়রেখা কাজ করে সেদিকে কাজ করে, তাহলে ইন দিস কেস এখানে অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু তুই যদি বড়রেখা মানে ফ্লাক্স দেখতে চাস তাহলে সেই ফ্লাক্সটা হবে কিন্তু ইন্টিগ্রেশন ই ডট এ, মানে অ্যাকচুয়ালি ডিএ, তখন ইন্টিগ্রেশন নিতে হবে এ ডট ডিএ, কারণ প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট এরিয়া নিতে হবে এবং তার করেসপন্ডিং তোর ইলেকট্রিক ফিল্ড দেখতে হবে এবং এ দেখতে হবে, তার মাঝখানে অ্যাঙ্গেল দেখতে হবে, ঠিক আছে, অসম তড়িৎ ক্ষেত্রে। সুষম তড়িৎ ক্ষেত্র যদি নিস তাহলে ফ্লাক্সের ডেফিনেশন কি ম্যাথমেটিক্যাল ই ডট এ, ইন কেস অফ অসম তড়িৎ ক্ষেত্র যদি নিস তাহলে সেই ফ্লাক্স হবে কিন্তু ই ডট ডিএ, ঠিক আছে। তখন সেটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, ওকে, ইন্টিগ্রেশন করে দেখতে হবে কী হবে, ডি এর মানে মানে ভেক্টর করে দিস, তাহলে ভেক্টরটা ভেঙে করিস তাহলে সেটা হবে ই ডিএ কস থিটা আর কি, ওকে। চল, এই গেল তোর ফ্লাক্স। তা ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে কোনো একটা তড়িৎ ক্ষেত্র কত যদি থাকে, সেই তড়িৎ ক্ষেত্র যদি কোনো একটা তলকে কাট করে, সেই তলের মধ্যে কতগুলা বলরেখা লম্বভাবে কাট করলো সেটাই হলো বলরেখা, এ ফ্লাক্স ভাষায়। ম্যাথামেটিক্যালি যদি বলিস তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই ডট এ ফর সুষম তড়িৎ ক্ষেত্র আর ই ডট ডিএ ইন্টিগ্রেশন ফর অসম তড়িৎ ক্ষেত্র, ওকে। ফ্লাক্সের ডেফিনেশন কমপ্লিট। চল নেক্সট, এবার মনে কর যদি কোনো একটা বদ্ধ তল হয়, মনে কর সাপোজ একটা স্ফেয়ারের কথা বলছি, এই স্ফেয়ারটা সাপোজ, স্ফেয়ার বলতে কিন্তু বৃত্তের কথা বলছি না, স্ফেয়ারের কথা বলছি, ওকে। এই স্ফেয়ারটা সাপোজ কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে, লেট আস কনসিডার। তাহলে তুই দেখ এই যে স্ফেয়ারের এই তলটা, মানে এই গোল তো এরকম, তো এই তলটা দিয়ে ইলেকট্রিক ফিল্ড ঢুকছে আর এই তলটা দিয়ে ইলেকট্রিক ফিল্ড বেরাচ্ছে, তাহলে এই তলেও তোর একটা ফ্লাক্স হবে, এই তলেও ফ্লাক্স হবে, ইয়েস অর নো? ফ্লাক্স হবে তো। এটা হলো ইনওয়ার্ড ফ্লাক্স, ওটা হলো আউটওয়ার্ড ফ্লাক্স। তলকে কাট করছে কিনা পারপেন্ডিকুলার, হ্যাঁ কি না বল, ঠিক আছে। যদি পারপেন্ডিকুলার কাটও না করে তলটার সাথে, অ্যাঙ্গেল তো আছে এখানে, এই জায়গাটা মনে কর এই ফ্লাক্সটা মনে কর এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হলেও এই জায়গাগুলো তো ফ্ল্যাট পারপেন্ডিকুলার না হতে পারে। আর তলটার এরিয়া কী হবে? আউটওয়ার্ড রেডিয়াস, মানে রেডিয়াস বরাবর যদি এইটা রেডিয়াস হয় বৃত্তটার, তাহলে এইখানে লম্বটা এটা, মানে তলের ভেক্টর, এটা হলো এ ভেক্টরের দিক, এখানে এটা এ ভেক্টরের দিক, এখানে এটা এ ভেক্টরের দিক, ওকে, এখানে এটা এ ভেক্টরের দিক, যাই হোক, ওকে। আর এই কেসে এটা এ ভেক্টরের দিক, এটা এখানে এই সব জায়গাতে এ ভেক্টরের দিক, এখানে এই সব জায়গাতে এ ভেক্টরের দিক, ওকে, বিভিন্ন রকম। তো যদি এটার কথা বলিস তাহলে এই তলের যদি ফ্লাক্স বলিস তাহলে ফাই, এখানে যদি 1 বলিস, এটা ফাই 1 কত? ফাই 1 হবে হলো ই ভেক্টর ডট এ ভেক্টর, ওকে। মনে করি এই পয়েন্টের কথা যদি বলি তাহলে এক্ষেত্রে কী হবে? ই মানে জাস্ট ই এ কস অফ কত, যদি এই কথাটাই বলিস সেখানে, মানে একদম মিডিলটা যদি কথা বলিস তাহলে দুটো অপোজিট 180, ওকে, দ্যাটস মিন মাইনাস ই এ। আর ফাই 2 কথা যদি বলিস তাহলে ফাই 2 কথা হবে, ফাই 2 হবে সেম, যদি এটা নিস তাহলে ই ডট এ দ্যাট ইজ ইকুয়াল টু ই এ কস 0 দ্যাট ইজ ইকুয়াল টু ই এ, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে? ফাই 1 প্লাস ফাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0, মাইনাস ই এ প্লাস ই এ 0 হয় না? তাহলে এখান থেকে এটা একটা তথ্য পেলি যে যদি কোনো একটা ক্লোজড সারফেস থাকে এবং তাকে যদি কোনো একটা ফ্লাক্স দুদিক থেকে, একদিক থেকে ঢুকে আরেকদিক থেকে বেরায়, তাহলে নেট ফ্লাক্স ওখানে কিন্তু 0 হয়, ঠিক আছে। নেট ফ্লাক্স যদি বলিস কত হয়ে গেল সেটার অ্যান্সার হবে কিন্তু 0। যাই হোক, এগুলো আসবে পরে আরও, তখন করাবো, ঠিক আছে। এটা হলো একটা ইনফরমেশন হলো। এরপরে আমরা গাউস লতে ঢুকতে হবে। গাউস লটা দেখ, এগুলা ইনফরমেশন আমরা মানে প্রবলেম করাতে আবার বলবো, অত চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে, কারণ এখন তো হুট করে মনে থাকবে না যতক্ষণ না তুই অঙ্কে অ্যাপ্লাই করছিস। আচ্ছা, আমি কিন্তু ভাই তোদেরকে একটু জানিস ভেবে পড়াচ্ছি, কিন্তু হ্যাঁ একদম ডিটেলসে পড়াচ্ছি না, ঠিক আছে। একদম ডিটেলসে বলতে গেলে তুই আমার ডেসক্রিপশনে গিয়ে থিওরি ক্লাসগুলো কর। আচ্ছা চল, তো কোথায় গেলাম? তো এবার গাউসেস ল কী বলছে? গাউসেস ল বলছে
যদি এরকম দেখা গেল যে কোনো একটা চার্জ আছে, হ্যাঁ, যদি কোনো একটা চার্জ থাকে তো চার্জ থেকে বড়রেখা বেরোবে, ইয়েস অর নো? বেরোচ্ছে, ভালো কথা। এইবার ওই চার্জটাকে তুই যদি ঘিরতে পারিস একদম ক্লোজভাবে, এবং সেই ঘেরাটা কিন্তু তুই ঘিরবি, সেই ঘেরাটা কিন্তু একটা রেগুলার ক্লোজড সারফেস হবে। কী বললাম? একটা রেগুলার ক্লোজ সারফেস। আচ্ছা, এটা কথা কি বললাম তোদের, হয়তো বলতে ভুলে গেলাম, যে যদি কোনো তল, ওই যে যেটা আগেরটা করলাম ওখানে বলতে হতো যে ইন কেস যদি 2D তল হয়, যেমন এটা হলো এরকম 2D তল ছিল, সেখানে তুই এ ভেক্টরটা তুই এদিক নিবি না এদিক নিবি তোর ডাজন্ট ম্যাটার, বাট ইন কেস অফ ক্লোজ সারফেস যদি হয়, মানে যদি এরকম ক্লোজ সারফেস থাকে, যদি ক্লোজ সারফেস থাকে তবে এরিয়া ভেক্টরটা কিন্তু অলওয়েজ আউটওয়ার্ড হবে। এখানে এটা, এখানে এরিয়া ভেক্টর এটা, এখানে এরিয়া ভেক্টর এটা, ঠিক আছে? বাকি উল্টো দিকে যেগুলো আছে তখন কিন্তু ইনওয়ার্ড নিতে পারবি না, এটা মাথায় রাখবি, ঠিক আছে? ইন কেস অফ 2D সারফেস তুই কিন্তু মানে এর ভেক্টরের দিক যে কোনো দিকে নিতে পারিস, পজিটিভ নেই নেগেটিভ নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু ইন কেস অফ 3D ফিগার, ঠিক আছে, তোকে কিন্তু প্রত্যেকটা তলে এরিয়া ওই ফিগার থেকে আউটওয়ার্ড নিতে হবে, খেয়াল থাকে? ওকে, চল, এটা একটু মিস্টেক বলতে বলেছিলাম, অঙ্ক করতে গিয়ে আবার বলতাম, যদিও টেন্সারে কিছু ছিল না। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যদি কোনো একটা চার্জকে তো থাকে, সেই চার্জটাকে তুই একটা তল দিয়ে ঘিরতে হবে, ঠিক আছে? তল দিয়ে যেটা ঘিরবি সেটা কিন্তু রেগুলার সারফেস হবে এবং মানে সুষম সারফেস হবে, ঠিক আছে? কোনো আঁকা বাঁকা তল না, একদম ঠিকঠাক সুষম তল দিয়ে ঘিরতে হবে। সে যদি বিন্দু আধান হয় তাহলে গোলক দিয়ে ঘিরলি, মনে কর যদি লাইন চার্জ হয় তাহলে সেটাকে সিলিন্ডার দিয়ে ঘিরলি, ঠিক আছে? করে ঘিরতে হবে। ঘেরার পর যে তলটা দিয়ে ঘিরলি সেই তল দিয়ে কতগুলো ফ্লাক্স বেরোয় সেই ফ্লাক্সটা ক্যালকুলেট করতে হবে। কেমন করে করবো? যদি এটা গোলক ধরলাম, তাহলে এই গোলকের মধ্যে কোথাও একটা অংশ ধরলাম ডিএস। কেন ডিএস নিলাম বা ডিএ নিলাম? কি নিলাম? ডিএ। কেন নিলাম বল? কারণ বিন্দু আদান যে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে সেটা তো সুষম না, সেটা ডিএ নিলাম। তাহলে এই ডি এর মধ্যে দিয়ে যে বলরেখাটা গেল বা সেটা ই হলো, তাহলে এখানে যে ফ্লাক্সটা হবে সেই ফাই ইকুয়াল টু কি বলেছিলাম? ইন্টিগ্রেশন ই ডট ডিএ, বুঝলাম তো? এবার যেহেতু এটা ক্লোজ সারফেস, তাহলে সম্পূর্ণটা করা মানে ক্লোজ করে দেওয়া, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা করলে এই তলটা দিয়ে টোটাল ফ্লাক্সটা বেরিয়ে যাবে। ই ডট ডিএ বোঝাচ্ছে এই ছোট্ট তল দিয়ে ফ্লাক্স, আর এটা ইন্টিগ্রেশন করা মানে গোটাটা দিয়ে ফ্লাক্স বেরোলো। এটাও গাউসের উপপাদ্য না। গাউসের উপপাদ্য হলো যখন তুই ওই আধানটাকে একটা ক্লোজ সারফেস দিয়ে ঘিরে নিয়েছিস, ঘেরার পর যখন তুই ইন্টিগ্রেশনের মাধ্যমে ফ্লাক্সটা বের করছিস, গাউস বলছে সেই ফ্লাক্সটার মান অ্যাকর্ডিং টু গাউস সেটা হবে কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এটাই হলো গাউসেস ল। ঢুকলো মাথায়? তাহলে গাউস হিসাবে ইন্টিগ্রেশন ই ডট ডিএ যেটা সেটা হবে কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এখানেও একটা কথা বলার আছে, সেটা কি বলতো ভাই? এই যে ইটা দেখছিস, এই ইটা কিন্তু সারফেসের ই। কোন কারি? সারফেসের ই। কোন কার সারফেসের ই? যে গাউসিয়ান তলটা তুই কল্পনা করেছিস তার সারফেসগুলোতে, এই সারফেসগুলোতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র আছে সেই ই। এবং এই ইটা কিন্তু এই ইনসাইডে যে আধানটা আছে তার জন্যই শুধু তৈরি হবে তা নয়। সাপোজ যদি এই আধানটার আশেপাশে আরেকটা কোনো বাইরে আধান থাকে, ঠিক আছে, তাহলে এই যে গাউসিয়ান সারফেসটা, এই গাউসিয়ান সারফেসের এইখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই আধানটাও যেমন এফেক্ট ফেলবে, এই আধানটাও এফেক্ট ফেলবে। মাথায় ঢুকিয়ে নেই কিন্তু, বললাম পরে কিন্তু আর বলবো না অঙ্ক করার সময়, ঠিক আছে? যে স্কিপ করেছিস আমি ওই অঙ্ক করার সময় তোকে আবার মনে করাবো যে স্কিপ না করে দেখে আয়। যে যখন আমরা এই তড়িৎ ফ্লাক্সটা নেব, নিয়ে গাউসেস ল অ্যাপ্লাই করবো। গাউস ল কি বলছে? যে ইন্টিগ্রেশন ই ডিএ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এবার প্রত্যেকটা আইটেমের মধ্যে প্রথমে ই এর কথাই বলি। সেই ইটা যেটা তড়িৎ ক্ষেত্র সেটা কোথাকার তড়িৎ ক্ষেত্র বললাম? ওই গাউসিয়ান তলের সারফেসের, এক নম্বর কথা, বা তলটার একদম তলের, ওকে? এবং সেখানে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা যে শুধু ইনসাইডের চার্জের জন্য তৈরি হচ্ছে তা নয়। যদি শুধু ইনসাইডে চার্জ থাকে তাহলে তার জন্য তৈরি হচ্ছে, বাট যদি কোনো চার্জ আশেপাশেও থাকে কোনো প্রবলেমে, তাহলে মনে রাখবি ওই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু সেও এফেক্ট ফেলবে। বাট ইজ ইকুয়াল টু দিয়ে তো এরিয়াটা বুঝলাম, বাট ইজ ইকুয়াল টু যে কিউ এনক্লোজ বাই এপসাইলন নট বলছে, সেই কিউ এনক্লোজটা কিন্তু অনলি দ্য চার্জ, যে চার্জটা গাউসিয়ান তলের দিয়ে আবদ্ধ রয়েছে। তখন কিন্তু খালি এই কিউটাই থাকবে, এই কিউ এর তখন কোনো ভ্যালু নেই, ওকে? তাহলে আরবার বলে দিই যে এইখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেটা এফেক্টেড বাই দ্য ইনসাইড চার্জ অ্যাজ ওয়েল অ্যাজ যদি আউটসাইডে কোনো চার্জ থাকে। আদারওয়াইজ শুধু ইনসাইড চার্জ যদি না থাকে, কিন্তু কিউ এনক্লোজটা খালি ইনসাইড দ্য গাউসিয়ান সারফেস,
গাউসিয়ান তলের ভেতরে যে চার্জটা আছে সেটাই কিন্তু শুধুমাত্র কিউ এনক্লোজ বোঝাবে। ডান। চল আর কি বলতে পারি, আর তো বললাম যে কোনো ক্লোজ সারফেসের যে যে ফ্লাক্সগুলো এন্টার করে সেটাকে বলবো নেগেটিভ ফ্লাক্স, ঠিক আছে, আর যে ফ্লাক্সগুলো বেরোয় সেটা হলো পজিটিভ ফ্লাক্স। এটা যদি φ1 হয়, এটা যদি φ2 হয়, তাহলে এখানে নেট ফ্লাক্স হবে φ2 মাইনাস φ1 নেট ফ্লাক্স হবে। কোনো একটা ক্লোজ সারফেস এটা কিন্তু মানে গাউসেস ল বলছি না, কোনো একটা ক্লোজ সারফেস যদি কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্র রাখা হয় তাহলে তার মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা এন্টার করে সেটা নেগেটিভ ফ্লাক্স, আর যে ফ্লাক্সটা বেরোয় সেটা হলো পজিটিভ ফ্লাক্স। নেট ফ্লাক্স কী হয়, φ2 মাইনাস φ1। ইন কেস সেম যদি ফ্লাক্স হয়, যদি সেম হয় মানে ইন কেস সুষম তড়িৎ ক্ষেত্র, এটা অসমের জন্য বললাম হয়তো φ2 φ1, যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে নেট ফ্লাক্স কিন্তু 0 হয়। মনে থাকবে। চল এই গেল এই তথ্য, আর কোনো তথ্য আপাতত মনে পড়ছে না, যদি লাগে আবার বলছি। চল আর কি বলি, গাউসেস ল বলে দিলাম, এগুলো একটু ইনফরমেশন দিয়ে দিলাম। চল এবার অঙ্কে যাই, অঙ্ক করতে করতে যদি কোনো তথ্য মাথায় আসে বলবো। শুরু করি। আমার এখানে আগে তুই মানে যেগুলো তথ্য দিলাম সেগুলো আশা করি টুকে নিয়েছিস, ঠিক আছে, বোর্ডে আর রাখবো না, কারণ ওখানে আমি প্রবলেম আসবে। ওকে চল দেখ প্রথম প্রবলেম। চল প্রথম এমসিকিউটা কী বলছে দেখ, 41। যারা এমসিকিউ ডাইরেক্ট দেখছিস তাদের বলি কিন্তু আরেকবার, ভাই স্কিপ করিস না, বারবার বলি সবাইকে স্কিপ করে যা, আজকের ইনফরমেশনটা স্কিপ করিস না। দেখে কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে আর ব্যাসার্ধের এবং সিগমা তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত? বলতে চাইছে একটা গোলক আছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, ভালো কথা, ব্যাসার্ধ আর, ভালো কথা, তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাও ভালো কথা। এই গোলকের নিকটস্থ বিন্দু মানে একদম পৃষ্ঠ, যেটাকে বলা হয় পৃষ্ঠ, সেই পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? এটা ফ্লাক্স দিয়ে করার দরকার নেই, ফ্লাক্স দিয়ে করতে পারিস, ফ্লাক্স দিয়ে নাও করতে পারিস, ডিপেন্ড অন ইউ। আচ্ছা আমি দুটো দিয়ে করে দিচ্ছি। নর্মালি এটা করা যায়, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বার করতে বলেছে। নর্মালি যদি এর আধান কিউ হয় তো সেটা সেন্টারেই জমা আছে ধরা হয়, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু কী হবে, ই ইকুয়াল টু হবে কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। এপসাইলন কেন লিখলাম, কারণ এটা পরাবৈদ্যুতিক রয়েছে, দ্যাটস মিন কিউ বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার, এটাই হয়। এবার এখানে কিউটা বলেনি, তার বলতে সিগমা বলে দিয়েছে। সিগমা বলে দিলে কিউ বের করার জন্য কী করতে হবে, এরিয়া নিতে হবে, ঠিক আছে। তাহলে কিউ এর জায়গা হবে সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, কারণ সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। যদি তলমাত্রিক ঘনত্ব দিয়ে করিস তাহলে কী জানিস, এটা পরিবাহী গোলকের আধানটা তার পৃষ্ঠে জমা থাকে, ধরা হয় বিন্দুতে, যেহেতু তোর ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য দুটো বিন্দুর মধ্যে দূরত্ব লাগে, তাই ধরা হয় বিন্দুতে, কিন্তু অ্যাকচুয়ালি থাকে তো পৃষ্ঠে, ঠিক আছে। এটা এইভাবেই করা হয় তড়িৎ ক্ষেত্র কনসেপ্ট, আমি ফ্লাক্স দিয়ে করে দিচ্ছি, অসুবিধা নাই। তো এখানে কিউটা হয়ে গেল সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার। এখান থেকে দেখ 4 পাই 4 পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, সো অ্যান্সার হলো সিগমা বাই কে এপসাইলন নট। অপশন দেখ কোনটা আছে, অপশন এ। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, তুই যদি মনে কর এখানে ধরে নিলি যে এইটাই এই যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে দিচ্ছে সেই বিন্দু সহ এটা একটা তোর গাউসিয়ান তল ধরে নিলি, ওকে। তাহলে এই গাউসিয়ান তলে এখানে ছোট্ট একটা এরিয়া নিলি ডিএস, ওকে। তাহলে ডিএস ভেক্টরটা এই বরাবর আর এরিয়া ভেক্টর এই বরাবর, কারণ এরিয়া সবসময় বলেছি কোনো একটা 3D সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টর সবসময় আউটওয়ার্ড হয়, তাহলে এদিকে ডিএস ভেক্টর, আবার এদিকে ই ভেক্টর কেন, তাহলে কারণ কোনো একটা বিন্দু এই আধানটার জন্য একটা গোলকের সঙ্গে বলরেখাগুলো কী হবে, আধানটা কেন্দ্রে ধরতে হয়, তাহলে সবসময় একটা পরিবাহী গোলকের ক্ষেত্রে বলরেখাগুলো এইভাবে বেরাবে চারিদিকে। তাহলে সেই বলরেখার মধ্যে যদি একটা বলরেখা পেলাম এই ছোট্ট একটা তলে, তাহলে এখানে যদি ফ্লাক্স বলি তাহলে ফ্লাক্স ইকুয়ালটা হবে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ওকে। এবার ক্লোজ, তাহলে সেটাই আবার ইকুয়াল টু হবে কিউ এনক্লোজ, কিউ বাই, দেখ একদম গায়ে নিয়েছি, তবে সেই এনক্লোজে তো হয়ে যাচ্ছে চার্জটা, তাহলে কিউ বাই এপসাইলন দ্যাট ইজ ইকুয়াল টু ই, এবার ইন্টিগ্রেশন ক্লোজ ই ডিএস হয়ে গেল এটা, কারণ দুজনের মাঝখানে অ্যাঙ্গেল 0 cos 0 1 ইকুয়াল টু কিউ হয়ে গেল সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, এপসাইলন হয়ে গেল কে এপসাইলন নট, দ্যাট ইজ ই বেরিয়ে গেল, ডিএস এ ইন্টিগ্রেশন করলে 4 পাই আর স্কোয়ার
ইকুয়াল টু সিগমা 4 পাই আর স্কোয়ার বাই কে এপসাইলন নট। 4 পাই 4 পাই কেটে গেল, আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে ই ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন নট। যেটা দিয়ে করবি তোর ইচ্ছা কর। 42 দেখ, আর ব্যাসার্ধের একটি তড়িতায়িত গোলকের আধানের আয়তন ঘনত্ব দেওয়া আছে রে ভাই। এবার রো ইকুয়াল টু কে আর। আচ্ছা, মানে আয়তন ঘনত্ব দেওয়া আছে, সেটা আবার ডিপেন্ড করছে রেডিয়াসের উপর, ভালো কথা। আর হচ্ছে কেন্দ্র থেকে গোলকের মধ্যে কোনো একটা বিন্দুর দূরত্ব, মানে একটা গোলক আছে, গোলকের নর্মাল ব্যাসার্ধ দেওয়া আছে কি আর, ক্যাপিটাল আর নর্মাল ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে কোনো একটা বিন্দুতে দেওয়া আছে, এখানকার রো ইকুয়াল টু কে আর, ভালো কথা, কোনো অসুবিধার কিছু নেই আমার। আচ্ছা, এবার কি বলেছে, যেখানে কে ধ্রুবক, ভালো কথা। সেক্ষেত্রে গোলকটির উপরিপৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের মান কত, মানে আমাকে এই তলে এই পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, করছি, কোনো ব্যাপার না। এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, তাহলে এই পয়েন্ট ধরে আমি গাউসিয়ান সারফেস নিয়ে নিলাম, এটা তাহলে গাউসিয়ান সারফেস নিলাম, ভালো কথা। এখানে তোর ক্ষুদ্র এরিয়া নিলাম, এই বরাবর তাহলে ই বল রেখে যাচ্ছে, আবার এই বরাবর ডি এটাও যাচ্ছে। আচ্ছা, আগে এটা ডিএস দিয়ে করেছিলাম, ডিএ করলাম, যা ইচ্ছা করতে পারিস, ওকে। তাহলে ফ্লাক্সের কথা যদি বলি, ফ্লাক্স ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ক্লোজ ই ডট ডিএ, ওকে। আবার সেটা হবে ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। চল এবার দেখ, ই তো এবার ইন্টিগ্রেশন ই ডিএ হয়ে গেল, কারণ cos 01 ইকুয়াল টু কিউ এনক্লোজটাতে আসি। কিউ এনক্লোজটা বের করবো কী করে, এবার দেওয়া আছে রো আবার দেওয়া আছে কে আর, মানে সেটা আবার ডিপেন্ড করছে রেডিয়াসের উপর। সো এখানে কিউ এনক্লোজটা আমাকে, রো মানে কি ভলিউম ডেন্সিটি, তাহলে আমরা জানি যে রো ইকুয়াল টু হয় কিউ বাই ভি, ঠিক আছে, তার মানে কিউ ইকুয়াল টু হবে রো ভি, ওকে। বাট এখানে তো রোটার কনস্ট্যান্ট না, যখন কনস্ট্যান্ট থাকবে না তখন কী হবে, কিউ ইকুয়াল টু, তখন কিউ ইকুয়াল টু হয়ে যাবে ইন্টিগ্রেশন রো ডিভি, ওকে। তাহলে এখানে কিউ এনক্লোজ হয়ে গেল ইন্টিগ্রেশন রো ডিভি, ঠিক আছে, ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার ডিভি কী হবে, আমরা জানি একটা গোলকের ভি ইকুয়াল টু হয় 4/3 পাই আর। আচ্ছা, আপাতত যে পয়েন্টে দিয়েছে সেই পয়েন্টের রেসপেক্টে করি, আর কিউব, এই পয়েন্ট কে আর দিয়েছে আর পর্যন্ত, তাহলে এখান থেকে যদি আমি ডিভি বের করি, তাহলে ডিভি হবে 4/3 পাই বেরিয়ে গেল আর কিউবের 3 আর স্কোয়ার ডিআর, 3 কেটে গেল, দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার ডিআর, ওকে। তাহলে এখান থেকে, আচ্ছা, এখান থেকে ই বেরিয়ে গেল, ডি এর হয়ে গেল 4 পাই আর স্কোয়ার। এটা কোন আর কেন বলতো, কারণ গাউসিয়ান তল কিন্তু পৃষ্ঠে আছে, তখন কিন্তু স্মল আরের গল্প নাই। আচ্ছা, এখানে কী হবে, এখানে ইন্টিগ্রেশন হয়ে গেল, রো হয়ে গেল কে আর ডিভির জায়গায় হয়ে গেল 4 পাই আর স্কোয়ার ডিআর, ওকে। তারপরে আমি পেয়ে গেলাম আর এর লিমিট, তো আর এর লিমিট কি 0 থেকে ক্যাপিটাল আর, তখন লিমিটটাও দিয়ে দিলাম, ডিভাইডেড বাই এপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে 4 পাই বেরিয়ে গেল, কে বেরিয়ে গেল, তাহলে থাকলো আর কিউব ডিআর, আর কিউব ডিআর ইন্টিগ্রেশন করলে হবে r⁴/4 0 থেকে আর বাই এপসাইলন নট, ওকে। দ্যাট ইজ ইকুয়াল টু, যদি করি এখান থেকে 4 পাই কে বাই এপসাইলন নট থাকলো, এটা হবে ক্যাপিটাল r⁴/4 -0, যাই হোক, ওকে। তাহলে এখান থেকে 4 পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার r⁴ কেটে আর স্কোয়ার থাকছে। সো ফাইনালি ই ইকুয়াল টু যেটা হলো, সেটা হলো ওদিকে কী থাকছে, ওদিকে থাকছে কে ক্যাপিটাল আর স্কোয়ার বাই 4 এপসাইলন নট, এটা হলো তোর অ্যান্সার। তাহলে অপশানগুলো দেখি এবার, তো দেখতেই পাচ্ছিস অপশানগুলো আছে 4 পাই কে r⁴ 3 হবে না, কে আর বাই 3 এপসাইলন নট হবে না, আর স্কোয়ার আছে 4 পাই কে আর বাই এপসাইলন নট, এটা হবে না, কে আর স্কোয়ার বাই 3 এপসাইলন নট, এটা হবে না, মানে অপশান ভুল দেওয়া আছে। অপশান ডি এখানে কারেক্ট করা আছে, তার মানে ডি অপশানটা এখানে 3 জায়গায় 4 করে নেয়, হ্যাঁ, ডি কিন্তু 3 জায়গায় 4 করতে হবে, হ্যাঁ, অপশান ভুল দেওয়া আছে। আগাই নেক্সট, চল নেক্সট 43 নম্বরটা কী বলছে ভালো করে পড়। কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ যখন কত হয়। কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যখন, যদি ওই তলের অভিলম্বের সাথে বলরেখার কোণ হয়। মানে এটা একটা মনে কর তল কল্পনা করলাম, এই তলটার এটাই হলো তোর মানে দিক বা অভিলম্ব তলটার, তাই তো, তলটার অভিলম্ব, আর বলরেখা যদি মনে কর এটা হয় বলরেখা, তাহলে তার মাঝখানে কোণ যদি থিটা হয়, তাহলে আমরা জানি ফ্লাক্স ইকুয়াল টু হয় ই ডট এ
দ্যাট ইজ ইকুয়াল টু ই এ কস থিটা। সো ডিপেন্ড করছে থিটার উপর। এবার আমরা জানি থিটা কস থিটা, যদি থিটা ইকুয়াল টু 0 হয় তাহলেই ফাই ইকুয়াল টু হবে ই এ, তাই তো, কারণ কস 0 এর মান 1 হয়, তাহলে ই আর এর মাঝখানে অ্যাঙ্গেল হওয়া উচিত 0, তাই তো। তাহলে বা যদি বলতো মানে তলটার সাথে কত অ্যাঙ্গেল, তাহলে কিন্তু 90, কিন্তু তলের যে ভেক্টরটা, তলটার সাথে বললে হবে না, কারণ তল বলে আমরা ভেক্টরটাই নেবো। তলের যে ভেক্টরটা, সেই ভেক্টরটার সাথে এর অ্যাঙ্গেল কিন্তু 0 হতে হবে, তাহলেই কিন্তু আমাদের মানে সব থেকে ম্যাক্সিমাম ফ্লাক্সটা আসবে। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার হবে 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তড়িৎ ফ্লাক্স কখন সর্বাধিক হবে, যখন ওই তলের অবিলম্বের সাথে বলরেখার অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, ঠিক আছে, অপশন এ। ঠিক আছে, চল নেক্সট 44। কি বলছে? 44-এ বলছে তোর আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের প্লেটকে ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে ধরা হলো। মনে কর ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্র এখানে ছিল, এই সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার প্লেটকে সমান্তরালে ধরেছি, 3D না কিন্তু একদম প্লেন হয়ে আছে। ওকে, তাহলে ওই বৃত্তাকার প্লেটটির সঙ্গে জড়িত বলরেখা হলো, মানে অ্যাকচুয়ালি জড়িত বলরেখা জিজ্ঞেস করছে না, জড়িত ফ্লাক্স জিজ্ঞেস করছে। হ্যাঁ, ঠিক আছে, এটা কথাটা ভুল বলছে, এটা জড়িত ফ্লাক্স হবে। তাহলে ফ্লাক্স হলো, ফ্লাক্স যদি দেখি তাহলে আমরা জানি বৃত্তাকার যে তলটা রয়েছে তার ভেক্টরটা তো এদিকে, ঠিক আছে। ই যদি তার সাথে প্যারালাল থাকে, তার মানে বৃত্তাকার তলটার যে ভেক্টরটা এ ভেক্টর, সে তার সাথে ই এর অ্যাঙ্গেল 90, তাহলে এখান থেকে ফ্লাক্স ইকুয়াল হবে ই এ কস 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে যদি ই এর সাথে কোনো একটা তল প্যারালাল থাকে তাহলে কিন্তু সেখানে ফ্লাক্স 0 হয়ে যায়, ঠিক আছে। 45 তড়িৎ ফ্লাক্সের একক, তড়িৎ ফ্লাক্স ফাই এর একক হবে ই ইন্টু এ, তাই তো। তাহলে ই এর একক কি? ই এর একক হলো ভোল্ট পার মিটার, আর এর একক মিটার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ভোল্ট মিটার। অপশান এটা কত ছিল? অপশান এ নাকি? এটা অপশান এ ছিল, এটা হবে অপশান বি। 46 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখা। 1 কুলম্ব ধনাত্মক আধান যদি নিই, তার থেকে যদি নির্গত বলরেখা নিই, তাহলে সেটাকে ধরে নিলাম আগে একটা গাউজিয়ান সারফেস দিয়ে ক্লোজ করে দিলাম, তাহলে সেখান থেকে যে বলরেখাটা হয় সেই বলরেখাটা হবে ফাই, সেই ফাই ইকুয়াল টু হবে, আমি তো ই ডট এ একটা, যদি সেটা না জানি সেটা ইকুয়াল টু হবে কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। তো আমরা কিউ এনক্লোজ বাই এপসাইলন নট নিই, এবার কিউ এনক্লোজ কত? 1 কুলম্ব বাই এপসাইলন নট, এপসাইলনের ভ্যালু কত? 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ওকে, দ্যাট ইজ অপশন সি। চল নেক্সট 47 কি বলছে? 47 নম্বরে এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত কাগজের তলে অবস্থিত। কাগজের তল বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই ভোল্ট পার মিটার বর্গাকার পাতের নিম্নার্ধে সীমাবদ্ধ, তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স। দেখো, এটা হলো তলটা দিয়েছে, আর এইখানে আবার দিয়েছে তড়িৎ ক্ষেত্র, সে নিম্নার্ধে আছে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ সেটা তলটার সাথে প্যারালাল আছে, হ্যাঁ, লম্ব নয়, তো ফ্লাক্স 0 হবে, ঠিক আছে। তাহলে ফ্লাক্স কত হবে? 5 ইকুয়াল টু ই এ কস 90, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, কারণ তলটার দিক এইদিকে, তোর দিকে বল, বা ওর থেকে ভেতরের দিকে বল, অ্যাঙ্গেল 90 0, তো 47 আনসার হবে 0, অপশান এ, ঠিক আছে। চল 48, ঠিক, জানি ফ্লাক্স তো নিচে আছে খালি মানলাম, কিন্তু তার সাথেও তো সেটার তলটার সাথে পারপেন্ডিকুলার নাই, সো আমার ভাবনা চিন্তার মধ্যে আসলোই না, 0 হলো। 48 কিউ বৈদ্যুতিক আধান বিশিষ্ট একটি বস্তুকে একটি ঘনকের কোনো একটা শীর্ষবিন্দুতে রাখলাম। ঘনকের শীর্ষবিন্দুতে, এটা যদি ঘনক নিই, এই ঘনকের কি বলেছে, কোথায় রাখলাম? কিউ আধান বিশিষ্ট একটি বস্তু, মানে আধান বিশিষ্ট বস্তুকে একটি ঘনকের কোনো একটা শীর্ষবিন্দুতে রাখলাম, তাহলে এখানে রাখলাম কিউ শীর্ষবিন্দুতে। তাহলে বলছে আধানের নিকটবর্তী 3টি তলেই তড়িৎ ফ্লাক্সের মান 0। কেন 0 সেটা বোঝাচ্ছি, দ্বারা হোল্ড কর। তাহলে অন্য 3টি তলে যে কোনো একটিতে তড়িৎ ফ্লাক্সের মান কত? খুবই ইন্টারেস্টিং প্রবলেম। প্রথমত এই আধানটার জন্য যে ফ্লাক্সটা বেরাচ্ছে সেটা বের করার জন্য
আগে এই আধানটাকে এনক্লোজ করতে হবে। এবং কেমন এনক্লোজ করতে হবে আমি কী বলেছিলাম সবসময়, রেগুলার সারফেস দিয়ে, ঠিক আছে। এবার যেহেতু এইটাকে এইদিকে একটা কিউব আছে, ঠিক আছে, কিউবের কর্নারে আছে, তাহলে একে ঘেরার জন্য তোকে আরও কিউব নিতে হবে। তাহলে এটা নিলাম ওপরের কিউবটা, তাহলে এটা ওপর দিক ঘুরলো, একদিক হলো, মানে তোকে এক কথা এখানে ফ্ল্যাট বানাতে হবে, মানে পাশাপাশি নিয়ে হলো। তাহলে এদিকটা ঘেরা হয়ে গেল, এটা একটু এরকম হতো, হলো। আচ্ছা, এদিকে ঘুরে গেল। চল এবার নিচের বিল্ডিংটা, নিচের বিল্ডিংটা ঘেরা গেল। তাহলে দেখ এই যে চারটা, ও এখনো হয়নি তো, সরি, এইদিকে তো ফাঁকা থেকে গেলো ভাই, হয়নি এখনো। এইটার যে বিন্দুটা হলো ওই দিকটা ঘেরা হলো, এদিকে এখনো ঘেরা হয়নি কিন্তু। বাবা রে বাবা, দেবা রে দেবা, এটা এদিকে ঘেরা হলো। বাপরে, আকারটা খুব কঠিন হচ্ছে মনে হচ্ছে। এটা একটা ঘেরা হলো বিল্ডিং দিয়ে, দেখ হলো তো। আবার এখানে একটা বিল্ডিং হবে, দেখ এবার মিটে গেল। মানে ব্যাপারটা হলো কতগুলো বিল্ডিংটা বোঝানো খুব মুশকিল। অন্য কালারের পেন কি আছে দেখছি, এখানে একটা পেন ছিল, বাপরে। এদিকে একটা বিল্ডিং, এদিকে একটা বিল্ডিং, ঠিক আছে। তার সামনে যদি দেখিস তাহলে সামনে একটা বিল্ডিং, ঠিক আছে। তার সামনে যদি আরেকটা বিল্ডিং, তার সামনে এখানে একটা বিল্ডিং। মানে সরি বোঝাতে পারছি না তোদের, আমি আরেকটা এরকম ফিগার আছে তোদের বইয়ে, আমি ওটা এখানে ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আসবে, একটু ওটা থেকে বোঝার চেষ্টা কর যে যদি একটা আধান যদি একটা কিউবের কর্নারে থাকে, তাহলে সেই কর্নারে থাকা আধানটাকে ঘেরার জন্য টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা ঘনক লাগে। 4 4 8টা ঘনক লাগে। 8টা ঘনক দিয়ে কিন্তু ওকে কমপ্লিটলি ঘেরা যায়। ওকে, এক নম্বর কথা। এবার 8টা ঘনক দিয়ে ঘেরা তো হয়ে গেল, তার মানে এটা দিয়ে যে টোটাল ফ্লাক্স বেরোবে সেই ফ্লাক্সটা φ = হবে যেটা হয় Q/ε0। তবে এই Q/ε0 যে ফ্লাক্সটা সেটা কিন্তু তোর 8টা তল দিয়ে বেরোবে, মানে 8টা দিয়ে, মানে কমপ্লিট যদি তোর ঘনক ধরিস তাহলে সেই ঘনক দিয়ে বেরোবে। আর আমার চেয়েছে এই যে একটা ঘনক দিয়েছিল সেই একটা ঘনকের প্রত্যেকটা সারফেস দিয়ে কত বেরোবে, জটিল ব্যাপার। তাহলে প্রথমত যদি একটাতে আসি, যাবে ব্যাক টু একটা, এই আধানটা এখানে ছিল কর্নারে, এরকম একটাতে আসি ব্যাক করে, হ্যাঁ এইটাতে। এবার যদি এটার কথা আসি তাহলে প্রথমত এটার মধ্যে যে ফ্লাক্সটা ঢুকবে, এই ঘনকটার মধ্যে যে ফ্লাক্সটা ঢুকবে সেটা হলো সেই ফাইটা হবে কিন্তু Q/8ε0, 8 ভাগের 1 ভাগ। ফার্স্ট অফ অল ঢুকলো মাথায়, কবার ঢুকবে? 8 ভাগের 1 ভাগ। কত করে ঢুকবে? 8 ভাগের 1 ভাগ করে এখানে তো ঢুকবে, ভালো কথা। এবার সেই ফ্লাক্সের কথা বলি। সেই ফ্লাক্স যখন এখানে ঢুকছে তার ড্র করে দেখ ফ্লাক্সগুলো কেমন হবে। তাই তো, ওই তো ভালো করে দেখ। এই ফ্লাক্সগুলোর মধ্যে এই তলটা আর এই তলটা, এই 3টা তল দিয়ে যে বড় রেখাগুলো যাবে প্রত্যেকটাই ওই তলের সাথে প্যারালাল হবে। তো এইটাই ভাব না, একটা সারফেস ভাব, একটু বুঝতে হবে ভাই। এখান থেকে যে বড় রেখাগুলো কদমের মতো বেরাচ্ছে তার মধ্যে এই তলের বড় রেখাগুলো প্রত্যেকটা কি এই তলের সাথে তলের গায়ের উপরে আছে। তাহলে একটাও কি তলটার সাথে পারপেন্ডিকুলার আছে? নাই। যদি আবার এইটা আধানটা হয় আর এই তলটা নিস, এই তলটা যদি নিস, তাহলে এই তল দিয়ে যে আধানগুলো বেরোচ্ছে দেখ, এই পয়েন্টে একটা অ্যাঙ্গেল করে বেরোচ্ছে কিনা, এটা এর দিক, মানে এই বাইরের দিকে তার সাথে অ্যাঙ্গেল করে আছে, তারপরে সেটা কি কাট করছে কিনা। তার মানে যখন একটা কোনো আধান কোনো
কিউবের কর্নারে থাকে তখন সে তার সংলগ্ন যে তল তিনটা, ওই তিনটা তলের গা বরাবর, গা দিয়েই বলরেখাগুলো যায়, অর্থাৎ প্রত্যেকটা বলরেখা ওই গা তিনটা তলের সাথে প্যারালাল থাকে। ঠিক আছে, তার মানে সেই আর প্যারালাল বলরেখাগুলো কি ফ্লাক্স তো তৈরি করে না, তাহলে যা ফ্লাক্স হয়, যে টোটাল ফ্লাক্সটা এর মধ্যে যাচ্ছে, পুরো ফ্লাক্সটাই বাকি তিনটা তলকে কাট করছে। তাহলে এই যে তিনটা তল, এই তিনটা তলে কিন্তু ফ্লাক্সের পরিমাণ 0, যেটা তোর কোয়েশ্চেনে লেখা আছে। ঠিক আছে, কেন সেটা তোকে এক্সপ্লেন করলাম। তো বাকি থাকলো তিনটা তল। তাহলে এই যে ফ্লাক্সটা ঢুকছে Q/8 এপসাইলন নট, এই ফ্লাক্সটা এইখান থেকে যখন ঢুকছে সেটা কাট করবে কাকে? বাকি তিনটা তলকে সমান ভাগে। অর্থাৎ প্রত্যেকটা তল দিয়ে এবার যদি বের করতে চাস যে ফ্লাক্স কত ফাইনাল ইচ, তাহলে সেটা হবে, যেটা মেন ফাই সেটা হলো ফাই বাই, এখানে এটা যদি বলি মেন ফাই বলি তাহলে ফাই অফ কিউব, তাহলে এটা বাই 8 হলো। আবার ফাই অফ ইচ তল অফ দ্যাট কিউব, সেটা হবে মেন ফাই কিউব বাই আবার 3, 3 ভাগে ভাগ হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু কিউব বাই 3/8 24 এপসাইলন নট। দেখ বোঝাতে পারলাম কিনা? খুব জটিল, খুব ভালো করে যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবি না। আবার শোন ভালো করে ভাই, হ্যাঁ, যদি কোনো আধান কোনো কিউবের কর্নারে থাকে তাহলে কি ওই পার্সোনাল কিউব দিয়ে ঢাকা হলো না? তাহলে ওকে ঢাকার জন্য কিন্তু 8টা কিউব লাগলো। এবার বলেছিলাম রেগুলার সারফেস করবো, তাহলে একটা এখন কিউব আছে, বাকিগুলো কিউব শেপ নিলাম। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, যদি একটা কিউব আছে তো বাকিগুলো তুই সার্কেল দিয়ে ঘিরবি না, রেগুলার সারফেস। ঠিক আছে, যত সহজে ঘেরা যায়। তাহলে এটা একটা কিউব আছে তো বাকি 8টা কিউব দিয়ে ঘিরলাম। এবার আমরা জানি যখন কোনো একটা আধান কোনো একটা সারফেস দিয়ে ঘেরা থাকে তাহলে ওই সারফেস দিয়ে নির্গত মোট ফ্লাক্স হয় Q/এপসাইলন নট। তাহলে তাহলে এখান দিয়ে নির্গত মোট ফ্লাক্স 8টা যে কিউব দিয়ে বেরোচ্ছে, তাহলে 8টা কিউব দিয়ে বেরোনো টোটাল ফ্লাক্স হলো Q/এপসাইলন নট। তাহলে এক একটা কিউব দিয়ে বেরোচ্ছে কত? Q/8 এপসাইলন নট। সে এক একটা কিউবের এক একটা ফেস দিয়ে যদি দেখিস তাহলে দেখবো যে এক একটা ফেসের মধ্যে 6টা ফেস আছে, সরি 1 2 হ্যাঁ 1 2 3 6টা ফেস আছে। তাহলে এক একটা ফেস দিয়ে হওয়া উচিত ছিল, ভাবতেই পারিস যে Q/6 দিয়ে ভাগ করা, কিন্তু যেহেতু এটা কর্নার আছে তো আমি দেখবো যে তিনটা তলে ওই মানে বলরেখাগুলো প্যারালাল হচ্ছে, ফলে ওগুলো দিয়ে কোনো ফ্লাক্স বেরোবে না। তাহলে পুরো ফ্লাক্সটা বেরোবে বাকি তিনটা তল দিয়ে, সো ডিভাইডেড বাই 3 হলো। তো করে আসলো আনসার আসলো কি Q/24 এপসাইলন নট। ঠিক আছে, ওকে ভাই, বুঝতে পারলি? দেখছি আবার নেক্সট যাচ্ছি, যদি আরও প্রবলেম আসে ওটা বুঝবি, আস্তে আস্তে বুঝতে পেরে যাবি। চল নেক্সট ভাই 49টাতে কি বলছে তোর? বলছে একটা ধনাত্মক আধান কিউ একটা ঘনকের, আচ্ছা আরেকটা কথা তো বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ, যদি তোর কোনো মানে আধান পজিটিভ হয় তাহলে সেই ফ্লাক্সগুলো আউটওয়ার্ড ফ্লাক্স হয়, আর যদি নেগেটিভ আধান হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ফ্লাক্সগুলো ইনওয়ার্ড ফ্লাক্স হয়। ঠিক আছে, কখনো কাজে লাগতে পারে। বলি এবার, একটি ধনাত্মক আধান কিউ একটি ঘনকের কেন্দ্রে আছে, ধনাত্মক আধান আছে, অসুবিধার কিছু নেই, ঘনকটির যে কোনো তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে। আচ্ছা এইবার একটা ভালো প্রবলেম এসছে, এবার কিন্তু ঘনকের কেন্দ্রে আছে, ভালো করে বুঝবি কোথায় আছে ভাই এবার আধানটা। এবার আছে আধানটা ঘনকের কেন্দ্রে। এবার ঘনকের কেন্দ্রে যদি আধান থাকে, কি ছিল প্লাস কিউ, হ্যাঁ ক্যাপিটাল কিউ, কেন্দ্রে যদি আধান থাকে তাহলে তো ভাই আধানটা অবভিয়াসলি এনক্লোজডই আছে, কোনো চাপের কিছু নেই। তাহলে এই ঘনকটাই তো সেই গাউসিয়ান তল যেটা দিয়ে এনক্লোজ করা আছে, ঢাকা আছে, আমার আর নতুন করে কিছু কল্পনা করার ব্যাপার নেই। তাহলে এই গাউসিয়ান তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স যদি দেখি, তাহলে সেই মোট ফ্লাক্স কি সবটি তলকে কোনো না কোনো অ্যাঙ্গেলে কাট করছে। তাহলে প্রত্যেকটা তল দিয়ে আমি মানে তোর ফ্লাক্স পাবো, প্রত্যেকটা তলেরই E.DA পাবো। ঠিক আছে, কোনোটাই প্যারালাল হবে না। সো এখান দিয়ে গোটা তলটা দিয়ে, সমগ্র তল দিয়ে যদি ফ্লাক্সটা বলিস তাহলে সেটা আমরা জানি Q/এপসাইলন নট হয়, Q এনক্লোজ বাই এপসাইলন নট, যেটা এখানে Q দিয়েছি, তাহলে Q/এপসাইলন নট, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, টোটাল ফ্লাক্স। কিন্তু আমরা চেয়েছি ইচ সারফেস দিয়ে, এবার কটা সারফেস? 6টা সারফেস, তাহলে 6 ভাগে ভাগ হয়ে যাবে প্রত্যেকটা সারফেসে। তাহলে ফাই ইচ কত হবে? ফাই ইচ হবে 5/6, দ্যাট ইজ ইকুয়াল টু Q/6 এপসাইলন নট। ওকে, 50। আচ্ছা, Q/6 এপসাইলন নট কোনটা অপশন ছিল? অপশন এ। বুঝে গেল তো ভাই? 50 দেখ, 50 বলছে আধান বিশিষ্ট 8টা তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু, এবার একটা কথা বলি, যদি তড়িৎ দ্বিমেরু বলি, তড়িৎ দ্বিমেরু থাকে, হ্যাঁ এটা আশা করি জায়গা আছে এখানে, যদি কোনো একটা তড়িৎ দ্বিমেরু থাকে মানে -Q + Q মনে কর তড়িৎ দ্বিমেরু, তাহলে এখানে যদি সারফেসে যদি আমি মানে গাউসিয়ান সারফেস দিয়ে ক্লোজ করি, তাহলে যদি এখানে ফ্লাক্সের কথা বলি, ফ্লাক্স ফাই ইকুয়াল টু Q এনক্লোজ বাই এপসাইলন হয় কি না? তো এবার Q এনক্লোজটা কত? টোটালটাই নিতে হবে। আমি কি বলেছিলাম? ভেতরের পুরো আধানটা নিতে হবে,
তাহলে টোটাল আউটসাইডে কোনো আধান না নিলেও ভেতরটা তো পুরো নিতে হবে। ফিল্ডের ক্ষেত্রে এফেক্ট সবটাই ফেলবে, কিন্তু আধান যেটা নেব সেটা কিন্তু একমাত্র ভেতরটা। এবার ভেতরে যদি তড়িৎ দ্বিমেরু থাকে তো তড়িৎ দ্বিমেরু কেমন করে হয়, দুটো সেম আধান থাকে, ইকুয়াল অ্যান্ড অপোজিট থাকে একটা গ্যাপের মধ্যে, তাহলে টোটাল আধানটা কী হয় প্লাস কিউ মাইনাস কিউ বাই এপসিলন নট না, দ্যাট ইজ ইকুয়াল টু 0 বাই এপসিলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে কোনো তড়িৎ দ্বিমেরু থাকলে সেই তড়িৎ দ্বিমেরুর জন্য কিন্তু ফ্লাক্স 0 হয়ে যায়। ঠিক আছে, চল এবার কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা না পড়ে আগে আমি চলে হয়েছিলাম মানে ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু একটা ঘনকের কেন্দ্রে অবস্থিত, সে 8টা হোক আর 10টা ঘনকের মধ্য দিয়ে মোট ফ্লাক্স 0 হবে, অপশন ডি। 60 জোড়ায় আছে তো প্লাস কিউ মাইনাস কিউ দিয়ে টোটাল আধান 0 হচ্ছে। 50/60 কে হয়, কে বললো 50 অত 51 হয়, অম্বিকা। বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে ভেতরে, ওকে। ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, এবার 6টির কথা বলেছে, তাহলে কিউ বাই এপসিলন নট করলাম তো, কিউ বাই এপসিলন নট। এক একটি দিয়ে মানে এই স্টেপটাই বলছে, এক একটা দিয়ে বাই 6 করলাম, 6টা দিয়ে যদি মোট বলে তাহলে কিউ বাই এপসিলন নট, তাই তো অপশন কি, যদি আধানটা ক্যাপিটাল কিউ আছে কিউ এনক্লোজ বাই এপসিলন নট, দ্যাট ইজ ক্যাপিটাল কিউ বাই এপসিলন নট। 52 এটার অপশন কী হবে, এটার অপশন হলো অপশন এ। 52 একটা বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স আর বহির্মুখী তড়িৎ ফ্লাক্স φ1 আর φ2, এটা বলেছিলাম একবার, আবার বলি। বদ্ধ তলের অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স যদি φ1 হয় আর বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যদি φ2 হয়, তাহলে φ2 কী হয়, বড় হয়। ঠিক আছে, তারপরে কী বলছে, তাহলে ওই অভ্যন্তর আধান, যদি এখানে অভ্যন্তর আধান বলি তাহলে নেট ফ্লাক্স কী বলেছিলাম আমি, φ2 মাইনাস φ1 হবে। ঠিক আছে, মানে ইনসাইড ফ্লাক্স সবসময় নেগেটিভ, আউটসাইড ফ্লাক্স কী হয় পজিটিভ। এবার সেটা ইকুয়াল টু কী হয়, কিউ বাই এপসিলন নট, তাহলে কিউ কত হবে, কিউ এনক্লোজ বাই এপসিলন নট, তাহলে কিউ এনক্লোজ কত হবে, এপসিলন নট ইন্টু φ2 মাইনাস φ1, অপশন বি। 53 চিত্র এততে এস হলো একটি গাউসীয় তল, ভালো কথা। এই তলে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব, আচ্ছা তলে সবসময় বলেছিলাম সারফেসে তড়িৎ ক্ষেত্র থাকবে এবং সেই তড়িৎ ক্ষেত্র এখানে একটা বাইরে আধান আছে, সেই বাইরের আধানটাও কিন্তু এফেক্ট ফেলবে। এবার অপশন পড়ি, কেবলমাত্র প্লাস কিউ টু আধানের জন্য অবশ্যই নয়, কারণ বাইরের আধানটাও লাগবে, ভেতরের আধানটাও লাগবে, শুধু বাইরের আধান লাগবে এরকম না, সবগুলি আধানের জন্য অপশন বি, আর দেখার দরকার নাই, সবগুলি আধানের জন্য। ঠিক আছে, শুধু বাইরেরটাও না বা শুধু ভেতরেরটার জন্য না, ঠিক আছে, বা শুধু পজিটিভের জন্য না, নাথিং, সব আধানই কিন্তু তড়িৎ ক্ষেত্রটার উপর এফেক্ট ফেলে। 54 দেখ, 54 কি বলছেন, 20 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র 80 সেমি ব্যাসার্ধের একটি গোলক দ্বারা আবদ্ধ, মানে 20 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র 80 সেমি ব্যাসার্ধের, মানে একটা বর্গাকার ক্ষেত্র আছে যেটা আবার একটা গোলক দিয়ে আবদ্ধ, ভালো কথা। বর্গক্ষেত্রটার ও গোলকের উভয় কেন্দ্রবিন্দু সম্পাদিত, মানে এরও যা কেন্দ্র ওরও তাই কেন্দ্র, ভালো কথা। আপ কি বলছে, এবার বলছে বর্গক্ষেত্রটির শীর্ষবিন্দুগুলিতে আধান যথাক্রমে 2 × 10⁻⁶, 2 × 10⁻⁶ কুলম, -5 × 10⁻⁶, -5 × 10⁻⁶ কুলম, -3 × 10⁻⁶, -3 × 10⁻⁶ কুলম, আর 6 × 10⁻⁶, 6 × 10⁻⁶ কুলম, ভালো কথা। প্রশ্ন কি, প্রশ্ন হলো গোলকটি তল দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স। আচ্ছা, গোলকটি তল দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স মানে কি, φ কিউ এনক্লোজ বাই এপসিলন নট। এবার কিউ এনক্লোজ কত দেখ, এটা 4টা আছে, তার মধ্যে এই দুটো মাইনাস আছে, 5 3 8 আর 2 6 8, তাহলে প্লাস 8 মাইনাস 8 0, তাহলে 0 বাই এপসিলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে 54 হলো অপশন বি। 4টা আধান আছে, 4টা আধানের টোটাল করলে সেটা 0 হচ্ছে, ওকে। চল নেক্সট হলো তোর 55 নম্বর, কি বলছে দেখ। 55 নম্বরে বলছে একটা ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কিউ কুলম আধান রয়েছে, ছবিটাও দেওয়া আছে, আমি একবার এঁকে নিচ্ছি। এই ফাঁপা কুলকের মধ্যবিন্দুতে কিউ কুলম আধান আছে, ভালো কথা। এবার চোঙটির বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই, আচ্ছা বক্রতল মানে এই যে তলটা গোলটা, আচ্ছা ফ্লাক্স কী হবে, এখান দিয়েও বেরাবে, এখান দিয়েও বেরাবে, এখান দিয়েও বেরাবে, এখান দিয়ে বেরাবে। এবার এই যে ফ্লাক্সগুলো যেটা এদিকে দিকে হচ্ছে সেগুলো বক্রতল দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ, আর এইগুলো কি এই ফ্লাক্সগুলো হলো তোর এই গোলীয় তল দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে।
সব ফ্লাক্স নিতে বলছে। এই বক্রতল দিয়ে যে ফ্লাক্সগুলো বেরোচ্ছে সেটাকে বলছে ফাই। কী বলছে? ফাই। ভালো কথা। এবার কি বলছে? আর এ তলের মধ্য দিয়ে, আচ্ছা এইদিকে নাম আছে এ, আচ্ছা এদিকে নাম আছে সি, এটা বলছে পি। এ তলের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা বেরাচ্ছে সেটা হলো বের করতে হবে। আচ্ছা এই ফাইটা আমাকে বের করতে হবে, এটা আপনার ফাই এ নাম দিলাম, এটা আমাকে বের করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এদিকেও একটা ফ্লাক্স বেরোচ্ছে, সেটা আমরা ফাই সি নাম দিলাম। ঠিক আছে, এবার দেখ এবার কী বলছে, অপশানগুলো দেওয়া আছে, এবার ভালো করে বোঝার চেষ্টা কর। এইখানে যে আধানটা হয়েছে সেই আধানের সাপেক্ষে গোটা যে চোঙটা, সেই চোঙ দিয়ে নির্গত ফ্লাক্স ফাই যদি বলি, ফাই টোটাল যদি বলি, সেই টোটালটা কী হবে? টোটালটা হবে কিউ বাই এপসাইলন নট। এবার ফাই টোটাল মানে কি, এখানে একটা হলো ফাই যেটা মানে কার্ভ সারফেস দিয়ে বেরোচ্ছে, প্লাস ফাই এ প্লাস ফাই সি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তার মধ্যে ফাই আর ফাই সি সেম, কারণ দুটোই একই পরিমাণ গোল, ঠিক আছে, একই এরিয়া, একই পরিমাণ ফ্লাক্স বেরোবে। তাহলে ওইটার কে আমরা কী নাম দিই? ফাই এই করে দিলাম, ফাই সি কিউ। তাহলে এটা হলো ফাই প্লাস টু ফাই এ, কারণ ফাই এটা আমাকে বের করতে দিয়েছে, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে ফাই এ যদি বের করি তাহলে সেটা হবে হলো প্রথমত কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই ইন্টু 1/2। অপশন হলো অপশন সি, অপশন সি। 56 দেখ কী বলছে, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার ফাঁপা বস্তু রাখা হলো। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অবিলম্ব হলে বস্তুটির বক্রতলের মধ্য দিয়ে জড়িত ফ্লাক্স। আচ্ছা, মানে এটা একটা তল, বক্রতল, এটা একটা তল, এইখানে এটা আছে হলো সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রের মতো ই এর মধ্যে আছে, ভালো কথা। এবার বলছে এই তলটার এরিয়া ভেক্টরটা এদিক দিয়েছে, এরিয়া ভেক্টরটা নিচের দিকে দিয়েছে, ডাজন্ট ম্যাটার। আমাকে জানতে চেয়েছে এই তলটা দিয়ে ফ্লাক্স কত বেরোবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, যেহেতু এটা সুষম তড়িৎ ক্ষেত্রে আছে, তার মানে এখান দিয়ে এন্টারিং ফ্লাক্স যদি ফাই 1 হয়, তার আর এখান দিয়ে লিভিং ফ্লাক্স যদি ফাই 2 হয়, তাহলে কী বলেছিলাম? ফাই 2 অলওয়েজ গ্রেটার দেন ফাই 1, নেট ফ্লাক্স হবে ফাই 2 মাইনাস ফাই 1, নেট ফ্লাক্স হবে। এবার নেট ফ্লাক্স কী বলেছিলাম? একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা কোনো এনক্লোজড, কী বলেছিলাম? সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা, সুষম তড়িৎ ক্ষেত্রে, অসম না, অসমের ক্ষেত্রে কিন্তু ফাই 2 ফাই 1, ফাই 2 গ্রেটার দেন ফাই 1 হয়ে যায়, ফাই 1টা নেগেটিভ হয়, ফাই 2টা পজিটিভ হয়। কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রে কী বলেছিলাম? যে নেট ফ্লাক্স একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এন্টারিং ফ্লাক্স আর মানে আউটগোয়িং ফ্লাক্স দিয়ে টোটাল ফ্লাক্সটা সবসময় অলওয়েজ 0 হয়, ঠিক আছে। সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা কোনো ক্লোজড সারফেসের জন্য এন্টারিং ফ্লাক্স আর আউটগোয়িং ফ্লাক্স ইকুয়াল টু 0 হয়। এবার আগে এন্টারিং ফ্লাক্সে আসি, আমাকে ফাই 2টা বের করতে হবে, ঠিক আছে, ফাই 2টা আমাকে বের করতে হবে। আগে ফাই 1-এ আসি, ফাই 1টা কত? ফাই 1 যদি দেখি আমরা, ফাই 1 ইকুয়াল টু কী হবে? ফাই 1 হলো তড়িৎ ক্ষেত্র হলো ই ভেক্টর ডট এ ভেক্টর, ওকে। এবার দ্যাট ইজ ই এ কস অফ 180 কেন বল? কারণ এখানে ই আর এ কিন্তু অপোজিট, কারণ এরিয়া ভেক্টরটা সবসময় আউটওয়ার্ড হয় কোনো ক্লোজ সারফেসেস, ঠিক আছে, আর ইটা ইনসাইড হচ্ছে, নেগেটিভ হয় আমরা জানি যদিও, দ্যাট ইজ মাইনাস ই এ, নেগেটিভ হয়। এবার মানগুলো বাসা মাইনাস ই এ কত? এ হলো পাই, রেডিয়াস কত আছে? আর পাই আর স্কোয়ার হয়ে গেল, পুট ইট হেয়ার। তাহলে ফাই 1টা যদি বলি ফাই 2 মাইনাস ফাই 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে মাইনাস কেন হয়? এটা নেগেটিভ হয় বলেই, ঠিক আছে, টোটাল ফ্লাক্সের জন্যই তো হয়। এখানে এবার ভাবিস না এই মাইনাস আবার এই মাইনাসে প্লাস হয়ে যাবে, সেরকম না, এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়। টোটাল ফ্লাক্স যখন করিস তাহলে ওটা ফাই 2 মাইনাস ফাই 1 আসে, তাহলে ফাই 2 মাইনাস ই ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। দ্যাট ইজ ইকুয়াল টু ফাই 2 ইকুয়াল টু হবে ই ইন্টু পাই আর স্কোয়ার, দ্যাট ইজ তোর কার্ভ সারফেস দিয়ে যেটা ফ্লাক্স যাবে সেটা হলো ই ইন্টু পাই আর স্কোয়ার, মানে অপশন ডি। এই যারা বুঝলি কি, মানে টোটাল ফ্লাক্স আমি বলেছিলাম যে কোনো একটা যদি ক্লোজড সারফেস হয়, সেই যদি কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় সুষম অবশ্যই, তাহলে ওর মধ্যে এন্টারিং ফ্লাক্সটা হয় নেগেটিভ, আউটগোয়িং ফ্লাক্সটা হয় পজিটিভ। সুষম তড়িৎ ক্ষেত্রে টোটাল ফ্লাক্সটা হয় 0, সেই টোটাল করতে গিয়ে কিন্তু নেগেটিভটা আসবে। আবার এটা ভাবিস না নেগেটিভ ফর্মুলা বলে এই নেগেটিভটা এখানে আবার পজিটিভ হবে, তা নয় কিন্তু, এটা যেহেতু নেগেটিভ আসে সেই জন্যই এই টোটালটা করতে গিয়ে মাইনাস আসবে, ওকে। চল নেক্সট 57 বলছে এ বাহু বিশিষ্ট কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ মানের একটি আধান রাখা হলো। তাহলে ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স, আচ্ছা এবার কিন্তু ঘনকটার মধ্য দিয়ে ফ্লাক্স এসেছে, ঘনকটার কোনো তল দিয়ে যায়নি, মানে কোটা ঘনকটার
তাহলে তো একবার বলেছিলাম, ছবিটা এখানে দেখ, আমি আর রাখছি না। তাহলে যেহেতু মানে 8টা ঘনকে ভাগ হয়ে যাবে, তাহলে টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু হয়, ফাই টোটাল ইকুয়াল টু হয় কিউ বাই, কোন কিউ দিয়েছে, ছোটাটা কিউ বাই এপসাইলন নট, টোটালটা হয়। তাহলে ফাই অফ ইচ কী বলে ওটাকে, ঘনককে মানে কিউব ইকুয়াল টু হবে কিউ বাই 8 এপসাইলন নট, 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইচ কিউবিতে চেয়েছে, সেই ইচ কিউবে তো ইচ ফেস চাইনি, একবার তো করলাম, তাহলে শুধু এটা এতই অ্যান্সার হবে, অপশন বি 58। শূন্যস্থানে এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা কাল্পনিক ঘনকের পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ একটা অঞ্চল কল্পনা করা হলো। ঘনকের কেন্দ্র ওতে প্লাস কিউ আধান রাখা আছে। ঘনকটার বাইরে পি বিন্দু এমন একটা নিলাম যেখানে ও পি ঘনকের এবিসিডি পৃষ্ঠকে আর বিন্দুতে ছেদ করে, ও আর পি a/2। তাহলে পি বিন্দুতেও একটি প্লাস কিউ আধান রাখা হলো। এখন ঘনকের এবিসিডি পৃষ্ঠাটা বাদ দিয়ে বাকি 5টা পৃষ্ঠা দিয়ে নির্গত মোট ফ্লাক্সের পরিমাণ কত? ফিগারটা দেখতে পাচ্ছিস, আমাকে আবার রাখতে হবে। এটা হলো একটা ঘনক, ভালো কথা। এই ঘনকের কেন্দ্রে একটা আধান আছে প্লাস কিউ, আর এখান থেকে এটা প্রত্যেকটা বাহু a/2 যেহেতু আমার মিডিল, আবার এখান থেকে বাইরে a/2 নিলে এখানে একটা আধান আছে প্লাস কিউ, ভালো কথা। এবার এটা হলো সেই এবিসিডি, যেটা বাদ দিয়ে বাকি যে তলগুলো, সেই তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে মোট ফ্লাক্স মানে কি, এটার জন্য ফ্লাক্স দেখতে হবে, এটার জন্য ফ্লাক্স দেখতে হবে, আবার এইটা বাদ দিয়ে দেখতে হবে, ভালো কথা। আগে এটার জন্য দেখি, এটার জন্য সেন্টারে আছে, তাহলে মোট ফ্লাক্স যেটা বেরাবে, যেটা 6টা তলে ভাগ হবে, তার পরিমাণটা হলো ফাই টোটাল ফর ইনসাইড কিউ ইজিক্যাল টু কত বল, সেটা হবে কিউ বাই এপসাইলন নট, যেটা হয় নিয়ম। কিন্তু আমার চেয়েছে কোনটা, সেইটার 5টা তলের মধ্যে দিয়ে কত, তাই তো। তাহলে এক একটা তলে কত হবে, ফাই ইচ ইকুয়াল টু কিউ বাই 6 এপসাইলন নট, কারণ 6টা ভাগে ভাগ হচ্ছে, তার এক একটা ভাগ হলো। এবার যদি বলি অতএব 5টি তলে কত হবে, 5টি তলের ফাই কত হবে, ইকুয়াল টু হবে কিউ বাই 6 এপসাইলন নট, ইচ ছিল এর সাথে আরও 5 গুণ, তাহলে 5/6 কিউ বাই এপসাইলন নট। কথাটা বুঝলি কিনা আগে একদূর বল। এই আধানটার জন্য টোটাল ফ্লাক্স কিউব দিয়ে বেরোবে কত, কিউ বাই এপসাইলন নট, এটা জানি যে এনক্লোজ সারফেসের যে টোটালটা। তাহলে 6টা তলের মধ্যে এক একটা তল দিয়ে কত বেরোবে, কিউ বাই 6 এপসাইলন নট, 6 দিয়ে ভাগ করে নিলাম। কিন্তু আমার চেয়েছে একটা তল বাদ দিয়ে 5টা তলে, তাহলে সেই এক একটা তলকে আবার 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5/6 কিউ বাই এপসাইলন নট। এইটা আধানের জন্য এই 5টা তল দিয়ে নির্গত ফ্লাক্স, এই তলটা বাঁধে। চল এবার আসি প্লাস কিউ এর জন্য। প্লাস কিউ এর জন্য যদি আবার এখানে কল্পনা করতে হবে, এখানে যদি কল্পনা করি কিসের, একটা ঘনকের প্লাস কিউটা একটু মাঝখানে হবে এই সাথে করলাম, তাহলে মিডিল লাগবে। আবার যদি একটা ঘনক কল্পনা করি, তাহলে এই প্লাস কিউ এর জন্য আবার এই ঘনকের 6টা তল দিয়ে কত ফ্লাক্স বেরোবে। এবার নেক্সট ওই প্লাস কিউর জন্য 6টা তল দিয়ে বেরোবে কত, নেক্সট কিউ, এটা কি বলবো, আউটসাইড কিউ, ফ্লাক্স অফ আউটসাইড কিউ ফাই টোটাল কত হবে, কিউ বাই এপসাইলন নট। ওকে, ভালো কথা। এবার আমার লাগবে এই যে ঘনকটা, সেই ঘনকের 5টা তল দিয়ে কত বেরোচ্ছে। তাহলে আগে আমাকে দেখতে হবে এর তৈরি ফ্লাক্স এই ঘনকে এন্টার করবে কোন রাস্তা দিয়ে, এর তৈরি ফ্লাক্স এন্টার করবে এই এবিসিডি দিয়ে, বাকি এই যে ফ্লাক্সগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো তার এই ঘনকের মধ্যে ঢুকছে না, বুঝলি। এই আধানটার জন্য যে ফ্লাক্স তৈরি হচ্ছে তার মধ্যে যে ফ্লাক্সটা এই তলটা দিয়ে এন্টার করবে সেটাই তো এই তলের মধ্যে ঢুকে এফেক্ট ফেলতে পারবে। বাকি ফ্লাক্স বাইরে বেরোচ্ছে এই কাল্পনিক তল দিয়ে, সেটা তো ইন্টারেস্ট না। তোর বলেছে যে এই যে তলটা কিউবটা ছিল তার 5টা তল দিয়ে মোট ফ্লাক্স কত, ডিউ টু দিস কিউ। তাহলে আগে আমি বলি এই কিউটার জন্য যে ঘনকটা কল্পনা করলি তার মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স টোটাল কিউ বাই এপসাইলন নট, তার মধ্য দিয়ে এবিসিডি মানে একটা তল এবিসিডি দিয়ে যদি বলি ফাই এ বি সি ডি ফর আউটসাইড কিউ কত হবে বল, কিউ বাই 6 এপসাইলন নট। তাই বুঝলি কিনা। তাহলে এটা যখন এন্ট্রি মারলো, কোথায় এন্ট্রি মারলো, এই তলটা দিয়ে এন্ট্রি মারার পর এক্সিট করবে কোনটা দিয়ে, ওই বাকি 5টা তল দিয়েই তো। তাহলে এই ফ্লাক্সটা এক্সিট করবে কোনটা দিয়ে, ওই বাকি 5টা তল দিয়ে।
এন্ট্রি হওয়ার পর এক্সিট লাইন কোথায় আছে? আরে বাকি 5টা তলে। তাহলে নির্গত ফ্লাক্স আবার ওই বাকি 5টা তলে এই আধানটার জন্য নির্গত ফ্লাক্সের পরিমাণ কত? 5টা তলে টোটাল Q/6ε0। কথা বুঝলি? যে ফ্লাক্সটা এই তলে এন্টার করলো এবিসিডি দিয়ে, আমি কিন্তু এবিসিডি দিয়ে নির্গত ফ্লাক্স দেখছি না, ওটা দিয়ে এন্টার দেখছি এটার, সে এন্টারিং ফ্লাক্সটা নির্গত হবে কোনটা দিয়ে? ওই বাকি 5টা তল দিয়েই তো। তাহলে ওই বাকি 5টা তল দিয়ে এই আধানের জন্য নির্গত ফ্লাক্স কত ছিল? 5Q/6ε0। তাহলে ওই বাকি 5টা তল দিয়ে নির্গত ফ্লাক্স এই কিউ এর জন্য কত? Q/6ε0, যেটা এন্টার করেছে এবিসিডি দিয়ে। তাহলে ফাইনালি দুটো আধানের জন্য ওই বাকি 5টা তল দিয়ে নির্গত টোটাল ফ্লাক্স কত হবে? এদিকে 5Q/6ε0 আর এদিকে Q/6ε0, দ্যাট ইজ ইকুয়াল টু 6Q/6ε0 মানে Q/ε0। हो गया, खत्म, समझा? ऑप्शन ए। नेक्स्ट, लास्ट, ऑब्वियसली नॉट लिस्ट, खूब इम्पोर्टेंट प्रॉब्लम। কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, ভালো কথা, তার মান আবার E = AR। ঠিক গোলকই আছে, এই ব্যাসার্ধ, বাকিটা পড়ে নেবে। এই ব্যাসার্ধে একটি গোলকের কেন্দ্র যদি তড়িৎ ক্ষেত্রের মূলবিন্দুতে হয়, তাহলে ওই গোলকের ভেতরে আধানের পরিমাণ কত? তাহলে এটা মনে কর এ ব্যাসার্ধের একটা গোলক, সেখানে কোনো একটা r ডিস্টেন্সে যদি ধরিস, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড E = KR, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস। ওকে, আর কি চেয়েছে? তাহলে টোটাল আধানের পরিমাণ কত, আর তড়িৎ ক্ষেত্রটা ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড এইভাবেই আছে। ওকে, এবার ইনসাইডে আধান কিউ কত আছে সেটা জিজ্ঞেস করেছে। ওকে, তো আমরা জানি এইখানে এই গোলকটাতে যে ফ্লাক্স হবে সেই ফাই ইকুয়াল টু হবে Q_enclosed/ε0 বা কিউ যেটা বের করছি বা ε0। ওকে, এবার ফাইটা বের করি। ফাই ইকুয়াল টু হয় E.A। এবার যেহেতু বহির্মুখী বলেছে আর গোলকের এরিয়াও মানে যদি যেখানে ধরবো না কেন সেটা বহির্মুখী হবে, তার মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল 0, দ্যাট ইজ EA cos 0 1, ভালো কথা। এবার ই বলছে KR, তাহলে সারফেসে ওই যে গোলকটা আছে তার সারফেসে কত হবে? সারফেসে E = হবে KA। যদি ই ডিপেন্ড করছে KR, যতটা দূরে নেব সেন্টার থেকে তত দূরে K × দ্যাশ রেডিয়াস, তাহলে সারফেসে কত হবে? K × A ইন্টু তার এরিয়া কত হবে? এরিয়া হবে, এটা সারফেস গোল, তাহলে 4πA², এরিয়া সারফেস এরিয়া টোটাল এ হয়ে গেল। তাহলে এটা হলো ফাই, তাহলে ফাই ইকুয়াল টু কী হবে? ফাই ইকুয়াল টু হবে Q/ε0, দ্যাট ইজ Q/ε0 ইকুয়াল টু 4πKA³, দ্যাট ইজ Q ইকুয়াল টু 4πK∈0A³ হয়ে গেল। খুবই সহজ ছিল, কিছু ছিল না, একটু ভাবনা চিন্তার অঙ্ক ছিল খালি। অপশন সি, 4πK∈0A³। 4πK হয়ে গেল, কে ছিল না, আমি একটু মিস্টেক করলাম মনে হচ্ছে, AR ছিল, সরি এ ছিল এখানে, AR, ইটস নট KR, ইটস AR, তাহলে ইটস নট K, ইটস A, ইটস নট K, ইটস A, তাহলে 4πA∈0A³। খতম।